আমরা আজকে রাপ্পা রায়ের পুরো ফ্যামিলির সাথে বসে আছি এবং রাপ্পা রায় যিনি নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি তো আছেনই। তাছাড়া ডিরেক্টর, প্রডিউসার, বাকি পার্শ্ব চরিত্রে যারা আছেন সবাই এখানে উপস্থিত। তারা বিরাট বড় ফ্যামিলি আর কি। এটা ফেলুদা বা ব্যোমকেশ তো নয় যে একজন দুজন হিরোকে নিয়ে কাজ চলে যাবে। তো রাপ্পা রায় পরিবারের ব্যাপারে আমরা জানবো। আজকের ভিডিওটা এনজয় করবেন আশা করি। আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও দিয়ে রাখবেন। তো আমরা প্রথম প্রশ্নে যাই যে রাপ্পা রায় সিনেমাটা কেন তৈরি হলো? জিৎ নেই, প্রসেনজিৎ নেই, দেব নেই, এদিকে মিতিন মাসি নেই, অথচ ব্যোমকেশ, ফেলুদা সবাইকে বাদ দিয়ে হঠাৎ রাপ্পা রায় কেন? আমরা অনেক তো ডিটেকটিভ স্টোরি পড়েছি এবং দেখেছি মুভিতে এবং সিরিজে। আমি চাইছিলাম কনসিয়াসলি যে এমন একটা টপিককে আমি নিয়ে কাজ করি যেটা একটু ডিফারেন্ট। আমি সবসময় পছন্দ করতাম অ্যাডভেঞ্চার, মানে থ্রিলার অ্যাডভেঞ্চার, যেমন টিনটিন, স্পাইডারম্যান, এটা আমার মাথায় ছিল। যেহেতু আমি চাইছিলাম যে আমি কি দেখতে পছন্দ করি বেশি, তো আমার মাথায় ছিল যে আমি এই জনরাটা বেশি হচ্ছে না, মুভি ইন দিস জনরা কম হচ্ছে বলে আমি এইটা মাথায় রেখে বিভিন্ন রকম লিটারেচার, কমিক্স বই পড়া শুরু করি। তখন আমি সেখানে খুঁজতে খুঁজতে আমি পেলাম সুযোগ বাবুর কমিক্স গুলো, যেটা পাবলিশ হয়, আনন্দ পাবলিশার্স পাবলিশ করে। তো তখন আমার পড়ে মনে হলো যে এই ক্যারেক্টারটা একটা ভেরি নেক্সট ডোর গাই। তো ওটাও খুব পছন্দ হয়েছে যে হাউ আ নেক্সট ডোর গাই ওর জার্নিটা একটা সুপার হিরো হতে পারে। এটা আমার খুব ভালো লেগেছে। তো যাতে লোকে কানেক্ট করতে পারে, রিলেট করতে পারে, তো সেটা মাথায় রেখে ভাবা শুরু করলাম। তো মানে এটা অন্য হিরো যেমন ব্যোমকেশ, কিরিটি, ফেলুদা এদের থেকে আলাদা। তো সেটাকে নিয়ে আমি একটু সিরিয়াসলি ভাবনা চিন্তা শুরু করলাম। সেখান থেকেই শুরু হলো সবকিছু। এটা কি ব্যাপারটা এরকম যে সৃজিত মুখার্জি কাকাবাবুকে নিয়ে গেছেন তাই রাপ্পা রায়? না, আমি সবসময় চেয়েছিলাম যে আমার নতুন ক্যারেক্টার, প্রথম কথা নতুন ক্যারেক্টার যেটাকে নিয়ে এক্সপ্লোর করা যায়, যেটাকে নিয়ে ভাবনা চিন্তা করা যায়। আমি কখনো ভাবিনি যে ও একজন একটা টপিক নিয়ে করছে বলে আমাকে অন্যভাবে ভাবতে হবে। আমার ছিল যে আমি কি দেখতে ভালোবাসি, পছন্দ করি। তো যেই জনরাতে কাজ কম হচ্ছে, যেমন ধরেন স্পাইডারম্যান অথবা সোনার কেল্লা, অথবা ওই জনরায় যেটা আমার ভালো লাগে দেখতে, যে কি করে একটা সিম্পল গাই can become a superhero type without having magical powers. আমরা সবাই মানে নিজের জীবনে হতে চাই, বড় কিছু হতে চাই, তো সেটা একটা মোটিভেশন যোগাতে পারে। তো তাছাড়াও অন্য ফ্যাক্টর তো আছেই, বাট এটা একটা প্রাইমারি ফ্যাক্টর। আমি চেয়েছিলাম যে এমন একটা ছবি করব যেটা ঘরের মধ্যে থাকবে না, নট আ চেম্বার ড্রামা, যেটা নিয়ে অনেক অ্যাক্টিভিটি থাকবে, লার্জার দ্যান লাইফ, একটা বড় স্কেলে হবে, অনেক অ্যাক্টিভিটি, অনেক মুভমেন্ট, অনেক ফ্যাক্টরস টু মেক ইট মোর সিনেম্যাটিক। তো সেটা হচ্ছে কারণ আমি চাইছিলাম না যে একটা ছকে বাঁধা ডিটেকটিভ স্টোরি হোক যেখানে একটা হিরো একটা ক্রাইম সলভ করবে ফর এ গিভেন প্রবলেম। তো সেটা আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে। তো সেটা একটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম, ছিল মাথায় আর কি। তো সেখান থেকে একটা চিন্তাধারা শুরু হয় যে হাউ টু ব্রিং এ নিউ ক্যারেক্টার অ্যান্ড হাউ টু অ্যাপিল টু দ্য নিউ অডিয়েন্স। সেটা একটা ছিল যে আমি সবসময় কেন একটা ম্যাচিওর অ্যাক্টর বা ম্যাচিওর ক্যারেক্টার নিয়ে কাজ করবো। Why not bring a new character out and let's do experiment with it. ইনফ্যাক্ট আমার মনে হয় স্পাইডারম্যান সুপারম্যান নয়, রাপ্পা রায়ের সাথে সব থেকে বেশি মিল আছে বোধহয় টিনটিনের। হ্যাঁ, টিনটিনের একটা আছে, আর টিনটিনের একটা রেফারেন্স ছিল। এখন রাপ্পা রায় এই চরিত্রটা হচ্ছে একদম ইয়াং জেনারেশনের, যারা এখন বাংলাতে নতুন নতুন কমিক্স করছেন তাদের জন্য। এর আগে যে আমি বললাম কিরিটি, ব্যোমকেশ, ফেলুদা, তারা আসলে আগের প্রজন্মের গোয়েন্দা। রাপ্পা রায় একদম ইয়াং জেনারেশনের জন্য। তো তার জন্য আপনাদের কাছে বা সরাসরি প্রশ্নটা করি, কেমন কানেক্টেড ফিল করছেন? মানে নতুন যারা আছেন দর্শক, ইয়াং দর্শক, তারা কি বলছে, কিরকম রিয়াকশন দেখছেন? সিনেমা তো অলরেডি এসে গেছে হলে। আমি যতটুকু এখনো মানে জেনেছি বা শুনেছি লোকের থেকে, লোকে অ্যাপ্রিসিয়েট করছেন। এবং এই যে ধীমানদা যেটা ট্রাই করেছেন, যেটা নতুন ফ্লেভার দেওয়ার, যে চেম্বার ড্রামা নয়, আমাকে অনেকে বলেছে কলকাতাটাকে যেন নতুন ভাবে দেখলাম, এরকম রিয়াকশন পেয়েছি। এবার পজিটিভ নেগেটিভ আমি মিথ্যে কথা বলবো না, কিছু নেগেটিভ রিয়াকশনও পেয়েছি যেটা একটু ভালো হলে ভালো হতো। তো সব মিলিয়ে উনি যেটা ট্রাই করেছিলেন, যেটা নতুন ফ্লেভার দেওয়া, নতুন কিছু তৈরি করার, সেইটা আমি বুঝতে পারছি দর্শক সেটাকে পছন্দ করছে, নতুনত্বটাকে। আমার মনে হয় সবাই যারা রিয়াকশন পেয়েছে তাদের মধ্যে এইটা আছে যে একটা নতুন কিছু দেখলাম। এবার সবাইকে একটা সত্যি কথা বলতে হবে, রাপ্পা রায় এই সিনেমাটা হওয়ার আগে কেউ কি রাপ্পা রায় পড়েছিলেন আগে? আমি পড়িনি, কিন্তু আমি এইটুকু জানতাম যে রাপ্পা রায় একটা খুবই পপুলার কমিক্স,
মানে আমি বিশ্বাস করি যে যত মানুষ ঠিক যেমন করে মানুষ ব্যোমকেশ পড়েছেন, ফেলুদা পড়েছেন, টিনটিন পড়েছেন, বা বাংলায় বাটুল দি গ্রেট পড়েছেন, মানুষজন রাপ্পারায় পড়েছেন, আর সেইটা সম্পূর্ণটাই এই মানুষটির জন্য সুযোগ বন্দ্যোপাধ্যায়, যিনি রাপ্পারায় সৃষ্টি করেছেন আর কি। যিনি না সৃষ্টি করলে আমি মানে টনি, রাপ্পা, ডলফিন বা চিলি আমরা কেউই এখানে থাকতাম না, মানে উনি সৃষ্টিকর্তা আর কি। আমি প্রথম রাপ্পা করি বাদামি চেয়ার, বাদামি, এবং রাপ্পা আমার সব পড়ে, মানে প্রত্যেকবার আনন্দমেলা, পূজাবার্ষিকী আমার বাবা ছোটবেলাতে নিয়ে আসতেন, এখনো আনেন, ওনার একটা অভ্যেস, এবং আমার বাবাই আনেন, আমি আর বাবা দুজনে মিলে পড়ি। তো অনেক বছর ধরে আমি পড়ে এসেছি। আমার কাছে রাপ্পারা এটা খুব রিলেটিভলি একটা নিউ কমিক্স ছিল। এই ছবিটা পড়তে এসে আমি জানতে পেরেছি যে 16 বছর হয়ে গেছে রাপ্পা বেরিয়েছেন। আমি খানিকক্ষণ অবাক হয়ে ভেবেছি যে এত বছর আগে বেরিয়েছে, মানে এত বছর ধরে আমি পড়ে এসেছি। মানে আমি কিন্তু আমার মাথায় এটাই ছিল যে রাপ্পা হ্যাঁ রিলেটিভলি নিউ, হয়তো কয়েক বছর হয়েছে বেরিয়েছে। 16 বছর ইজ আ হিউজ টাইম। অবশ্যই। রাপ্পারায় কবে থেকে স্টার হয়ে উঠেছে? আপনি কবে ফিল করলেন যে রাপ্পারায় লোকে চেনে? প্রথম যেদিন রাপ্পারায় প্রকাশিত হলো, তারপর থেকে আমি কাউকে বলতাম না যে আমার লেখা বেরিয়ে। প্রথম 2006 আমার লেখা বেরোলে, তা আমার বাবার এক বোন, তিনি ওর পলিটিক্যাল সায়েন্সে অধ্যাপিকা, তা আমি তখন ল্যান্ড ফোন ছিল 2006, হ্যাঁ, মানে ল্যান্ড ফোন তখন আমাদের বাড়িতে ছিল, তখন উঠে গেছে। তো আমি কাকিমাকে ফোন করলো, কাকিমা আমার লেখা বেরিয়েছে, এটা 2006 প্রথম। বললেন কোথায় রে? আমি আনন্দমেলা, মাতৃ মেলা, তখন তো মাতৃ মেলা। ও তাই বুঝি, আচ্ছা ঠিক আছে, আমরা তো অনেকের বাড়িতে যাই, কারোর বাড়িতে যদি দেখি আনন্দমেলা পড়ে আছে, তাহলে তুলে পড়ে দাও। বুঝতে শুনে না আমি ভাবলাম যে প্রথমেই একটা এমন অভিজ্ঞতা হলো, তারপর থেকে আমি আর কোনোদিন কাউকে বলিনি যে আমার লেখা পড়লো। তো যাই হোক, তারপরে যখন ফেসবুক এলো, তখন তো ফেসবুক 2006 ফেসবুক নেই, ফেসবুক পরে যখন সেটা ফেসবুক যখন জনপ্রিয় হলো, তখন দেখলাম যে অনেকে রাপ্পারায় পড়ে এবং অনেকে আমাকে ফেসবুকে বিভিন্ন মেসেজ করলো যে আমরা পড়ি। তখন বুঝতে পারলাম 2013 থেকে পূজাবার্ষিকীতে বেরোচ্ছে, তার আগে মান্থলি ম্যাগাজিনে বেরোচ্ছে। এই 2015-16 থেকে। আর আমি একটা বদমাইশি করেছিলাম, রাপ্পারায়ের নম্বর বলে, ফোন নাম্বার বলে, রাপ্পা যেমন রায় বাহাদুর গল্পে আমার নিজের ফোন নাম্বারটা দিয়ে দিয়েছিলাম 2013 সালে, ইচ্ছে করে দিয়েছি। প্রচুর লোক ফোন করে, দেখো এটা কি রাপ্পারায় না? হ্যাঁ, আমি একটা বদমাইশকে তাড়া করেছি, এখন রেখে দেবো। বহু লোক ফোন করছে এবং প্রচুর লোকের সঙ্গে কিন্তু আলাপ। এবং একটি মেয়ে আমাকে ফোন করেছিল, তার সঙ্গে আমার এখনো যোগাযোগ আছে, মানে যে এখন বড় হয়ে গেছে, তার বিয়ে হয়ে গেছে, তাদের মানে আমি পারিবারিক বন্ধু হয়ে গেছি। আলাপ কিন্তু ওই ফোন থেকে, ফোন করে হ্যালো এটা কার নাম্বার? এখন রাপ্পারায়ের নাম্বার। বলছি না, রাপ্পারায় বলতে সত্যি কি আছে, আমি কি বলুন তো, সেই থেকে আলাপ হয়। ওই 2015 সাল থেকে বুঝতে পারলাম যে আমার বন্ধু বান্ধব ছাড়া আর কেউ পড়ে। এইটা তো তুমি আগে বলোনি, এই গল্পটা আমাদের চমক ছিল। জিজ্ঞেস করি, এটা আমাদের চমক ছিল এই গল্পটা। Yes. Very interesting. Very interesting. একটা এক্সক্লুসিভ কন্টেন্ট পেলাম আমরা। Very interesting এটা। এনিওয়ে, সবার থেকে শুনলাম। অলিভিয়া, আপনি কখনো পড়েছেন রাপ্পারায়? রাপ্পারায় আমি ইমেজগুলো আমার কাছে প্রচন্ড প্রিয় ছিল, চিনেছিলাম। আর ইভেন ধীমানদা যখন আমাকে বলেছেন, যখন আমরা কথা চলছিল যে আমরা ডলফিনের চরিত্রটা নিয়ে, তখন তো সব কটা পড়েছি আর খুব ডিটেলে পড়েছি। ইভেন আমার ফোনে এখন মানে ডলফিনের অনেক কটা স্টিকারও বানানো রাখা আছে, একে অপরকে আমরা পাঠাতে। ওর প্রোফাইল পিকচারও ডলফিনের ছবি, মানে আপনি চিনতে পারবেন না আর কি। আমার মানে অলিভিয়াটা ডলফিন, এখন ডলফিন হয়ে গেছে। তো মানে আমি প্রচন্ড প্রেমে পড়ে গেছিলাম, কারণ ওটাই মানে খুব ফ্রেশ একটা কমিক্স, প্রচন্ড ইয়াংদের জন্য। আর প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে একটা পাঞ্চ আছে, একটা অসাধারণ পাঞ্চ রয়েছে, সবাই একটা মানে ইউনিক একটা ক্যারেক্টার সবকটা। আর দিস ইজ দ্য থিং, মানে এখন অব্দি আমার ডলফিনের মধ্যেই আছে, আর ও টনির মধ্যেই রয়েছে। ও তো রাপ্পা থেকে বেরোতে পারবে না, মানে ও তো দারুণ কাজ করেছে। চরিত্রটা অ্যাকচুয়ালি কমিক্সে নেই, এটা ধীমানদার বানানো বেশ কিছু ক্যারেক্টার আছে এই সিনেমাতে, যেটা অরিজিনাল কমিক্সে ছিল না। ধীমানদা হ্যাজ অ্যাডাপ্টেড ইট এন্ড বেশ কিছু চরিত্র ক্রিয়েট করেছে, এন্ড সামহাউ ইট ওয়ার্কড আউট। লোকেশনটা ভালো লাগছে। যে fullstop.com যে ইউনিভার্সটা তৈরি করা আছে, তার মধ্যে এই চরিত্রগুলো ফিট করে গেছে, সেটা পুরোটাই ধীমানদার ক্রেডিট।
কিন্তু এক্ষেত্রে তো আপনার চ্যালেঞ্জটা আরো বেশি ছিল, সবাই তো দেখতে পাচ্ছে যে কমিক্সে তার ক্যারেক্টারটা কিরকম। এটা দেখুন, আমার চ্যালেঞ্জটা বেশি বলতে দুটো জিনিসের চ্যালেঞ্জ বেশি। এখানে এই টেবিলে যতজন বসে আছে এরা সবাই ভালো লোক, এই টেবিলে একমাত্র খারাপ লোকটা আমি। তো আমি একটু ছোট্ট করে বলি, fullstop.com হচ্ছে একটা ক্রাইম অর্গানাইজেশন যারা পয়সা নিয়ে ক্রাইম করে। তো এটা মূলত চালায় যিনি হেড করেন, চেঙ্গেজ বলে ক্যারেক্টারটি, সেটা রনিদা, এবং তার নিচে আমরা 4 জন রয়েছি, হেঞ্চম্যান বলা যেতে পারে সেইভাবে। সেখানে সৌরভ আছে, সৌরভ দাস, দেবাশিস মন্ডল, প্রান্তিক আছে এবং আমি। তো এই 4 জন আমরা সেখানে নেগেটিভ, এবং প্রচুর টুইস্ট অ্যান্ড টার্ন আছে, সেগুলো আমি বলবো না, যারা যারা দেখেছে তারা অলরেডি জানে। দিস ওয়াজ দ্য ফার্স্ট চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ আমার মানে দর্শক মহলের কাছে একটা খুবই অন্যরকম ইমেজ আছে, খুবই একটা আধ্যাত্মিক ইমেজ আছে। তো সেটা থেকে বেরিয়ে এসে রাপ্পা করাটা ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, আর আমার ভালো লেগেছিল। বাট এটা আমার প্রথমে দিগন্দার সাথে কথা হয়েছিল, সামহাউ দিগন্দা অন্য একটি কাজ করতে গিয়ে আমার সাথে আলাপ, এবং বলেছিল যে তুমি এই চরিত্রটা করো, হ্যাঁ অন্য ভাবে লোকে তোমাকে দেখ। ইভেনচুয়ালি ইট ক্লিকড, যারা দেখেছে তাদের ভালো। মানে চমৎকার ভাবে ক্লিক করেছো। মানে আমিও যখন লাস্টে দেখছি, যখন মানে একদম প্রিমিয়ার দিন থেকে যখন দেখছি, মানে সিরিয়াসলি এটা সব্যসাচী ইজ ইট? তো অডিয়েন্সও সেরকমই এক্সপ্রেশন দিয়েছে যে হ্যাঁ মানে লিটারালি স্ট্যান্ড আউট করেছে সবার থেকে। যখনই না কোনো একটা গল্প থেকে বা কোনো কমিক্স থেকে কোনো চরিত্র অ্যাডাপ্ট করা হয়, সব থেকে বড় চ্যালেঞ্জ হয় সেটাকে বিশ্বাসযোগ্য করে তোলা। তো সেটার জন্য কিভাবে কি রেডি হয়েছেন বা কিভাবে কিরকম ভেবেছেন? আমি মানে শুটিং এর আগের প্রিপারেশনের টাইম খুব পেয়েছিলাম বলবো না, তবে যে টাইমটা আমি মেনলি পেয়েছি এবং যে সুবিধাটা পেয়েছি সেটা হচ্ছে যে ডিরেক্টোরিয়াল টিম ছিল, স্পেশালি ডিরেক্টর, তারা অনেক দিন ধরে এটার জন্য প্রিপেয়ার করছিলেন, এটার মধ্যে আছেন অনেক দিন ধরে। এবং শুটিংয়েও যেটা হয়েছে, মানে বাংলা শুটিংয়ে তো একটা তাড়া থাকে যে আজকে 12টা সিন করতে হয়, আজ 13টা সিন করেছি, আর মানে অদ্ভুত গর্বের ব্যাপার থাকে। তো আমাদের সেই তাড়াটা কখনো দেওয়া হয়নি, আমাদের বলে যে টাইম আছে, বরঞ্চ ডিরেক্টরকে কেউ তাড়া দিয়েছে, উনি রেগে গেছে, তোমরা তাড়া দিচ্ছ কেন? এইটা আমি দেখেছি, এটা প্রথম খুব রেয়ার ঘটনা বাংলায়। তো সেই সময়টা আমি পেয়েছি, এবং আমি বলতে গেলে স্ক্রিপ্ট আর কমিক্স একসাথে পড়েছি, এইভাবে প্রিপারেশনটা হয়েছে। আর প্রথম দিকে উনি শুটিংয়ের যে সিনগুলো রেখেছিলেন, তুলনায় কমপ্লিকেটেড সিনগুলো পরে ছিল, সেইভাবেই সাজানো হয়েছিল, সেটা একটা আমার বড় হেল্প করেছে। প্রথম দিকে যে সিনগুলো ছিল সেগুলো বেশিরভাগই হাঁটা চলা, মানে বডি ল্যাঙ্গুয়েজটা আমার বুঝতে হেল্প হয়েছে, তার ফলে এই সুবিধাগুলো আমি পেয়েছি। এবং হতে হতে এবং শুটিংটাও প্রায় 5-6 মাস ধরে হয়েছে, তো আলাদা আলাদা করে সিন ধরে আমরা প্রিপেয়ার করার সময় পেয়েছি, তো এটা অনেকটাই সুবিধা দিয়েছে আমাকে। কেন রাজি হলেন এই সিনেমাটা করতে যখন আপনার কাছে প্রথম এসেছিল? এই সিনেমাটা তো আপনাকে স্টার বানাবে না, কেন রাজি হলেন তাহলে? বানিয়ে দিতেও পারে, ইউ নেভার নো। কারণ আর যেটা মূল কারণ ছিল আর একটা, সেটা হচ্ছে যে ধরুন কমিক্স থেকে সিনেমা হচ্ছে, এটা একটা রেয়ার ঘটনা, এবং হিস্টোরিক্যালি এটার ভ্যালু থাকবে সিনেমাটার। যখন লোকে রিসার্চ করবে বা কথা উঠবে যে কমিক্স থেকে কি সিনেমা হয়েছে বাংলায়, এমনকি ভারতবর্ষে, তখন আমার রাপ্পারায় কোথাও আসবে, এবং সেটার মূল চরিত্রে আমি অভিনয় করছি, এই সুযোগ তো মানে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। আচ্ছা, যে কোনো ডিটেকটিভ সিনেমায় এই ধরনের যেরকম দেখি আমরা ব্যোমকেশ বা মেয়েদের স্পেস খুব কম থাকে, ফেলুদায় তো নেই বলা যায়। তো সেক্ষেত্রে এই সিনেমাটার যখন অফার আসলো প্রথম, তখন মনে হয়নি যে আমার কিছু করার থাকবে না? আমি এগুলো ভাবি না, আমি যখন কোনো চরিত্র করি আমি এটা ভাবি না, আমি শুধু চেষ্টা করি যে আমি অথেন্টিক করতে পারছি, যেটা মানুষে ভেবেছে, যেটা মানুষে দেখে রেখেছে অলরেডি। তো সেটাকে যে এই যে বলছিল যে এই প্রাণ দেওয়াটা চরিত্রে, তো একটা তো আইডিয়া মানুষের থাকে যে এই চরিত্রটা এরকম, তাহলে মানে প্রত্যেকটা মানুষ যখন পড়ছে পারসেপশন আলাদা আসে। তো সেই একটা জায়গায় নিয়ে এসে যে সবাইকে হ্যাপি করে দিয়ে সবার কাছে একটা নিউট্রাল একটা জোনে নিয়ে এসে একটা চরিত্রকে তৈরি করাটা, এটা আমার কাছে বিশাল বড় একটা কিট ছিল। আমি এটা রেজাল্ট আমি ভাবি, মানে আমি রেজাল্ট আমি এখনো ভাবছি না যে এরপর কি হবে বা এটা কতটা ফ্রুটফুল হবে ক্যারেক্টারটা বা কতটা ওয়ার্ক করবে, সেটা রেজাল্ট নিয়ে আমি একদম ভাবছি না। আমি ভাবছি যে আমি এটাকে লোকে বিশ্বাস করছে কিনা চরিত্রটা, দ্যাট ইজ দ্য অনলি থিং আই বিলিভ, যে এটা আমার কাজ, বাকিটা দর্শক। দেবাশিস টনির চরিত্রে অভিনয় করেছে, তো টনি যখন তুমি অভিনয় করছো এখানে, মানে তোমার সব থেকে বড় কম্পিটিশন কে ছিলেন? লালমোহন গাঙ্গুলি? হ্যাঁ, না আমি একটা কথা বলি যে আমি যখন রাপ্পা রায়ের ব্যাপারে যখন জানা শুরু করেছিলাম, মানে আমি বলছি যে আমি এই টিমের মধ্যে সব থেকে ওল্ডেস্ট, মানে আমি 2001 যাই হোক। তো এবার যাই হোক,
তো এবার 2024 শেষ দিক থেকে প্রায় তো আমি যখনই জানা শুরু করেছিলাম রাপ্পারায়ের সম্বন্ধে বা রাপ্পারায় আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে রাপ্পারায়ের ক্রেজ কতটা না, আমি টনির সম্পর্কে যেটা জানতে পেরেছিলাম যে টনি হচ্ছে যে হ্যাঁ। শুরুতে রাজি হোস নি আগে বন্ধু বান্ধবের আগে বন্ধু হয় পারমিশন দেখতো না সেটা না পরে বলছি করবো কিনা না এরকম কোনো ব্যাপারই না, এরকম কোনো ব্যাপার আমাকে না। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি এইটা জানতে পারি যে টনি হচ্ছে রাপ্পার ক্রাইম পার্টনার, মানে টনি ঠিক রাপ্পার কাছে ততটাই গুরুত্বপূর্ণ যতটা ব্যোমকেশের কাছে অজিত, যতটা ফেলুদার কাছে তোপসে, আর যতটা শার্লক হোমসের কাছে ওয়াটসন। তো আমি এটা মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম যে আর যেই তো ক্যারেক্টারটার জনপ্রিয়তাটা এতটা, তো সুতরাং আমার মাথার মধ্যে একটা জিনিস ছিল যে আমি যদি ওটাকে ফুটিয়ে তুলতে না পারি তাহলে মানে আমাকে হয়তো রাস্তার মধ্যে হেলমেট পরে বেরোতে হবে, লোকজন ইট পাটকেল শুনবে, যার বিশেষত যারা রাপ্পার ফ্যান। কিন্তু এই দুজন মানুষের কাছে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ যে আমি যেদিন থেকে স্ক্রিপ্ট পেয়েছি আমি এই মানুষটাকে কিছু না হলে প্রায় 100 বার করে কল করেছি, মানে বসেছি এবং উনি সময়ও দিয়েছেন, তার জন্য আমি একটা চালাকি করেছে। ও অভিনয় মানে জবে থেকে ইন্টারভিউতে আরম্ভ হয়েছে সবাই বলছে আমি কিছু করি না, আমি নিমিত্ত মাত্র গীতার মতো। এই ধীমানদা আর সুযোগ দেয় যা করার করেছে, মানে খারাপ হলে গাল দেয় অবশ্যই তুমি যেটা প্রশ্ন করলে যে লালমোহন গাঙ্গুলি, মানে টনির মধ্যে লালমোহন গাঙ্গুলি কতটা আছে আমি বলতে পারবো না, কিন্তু আমি মানে আমি ইন্সপিরেশন হিসেবে হয়তো নিয়েছিলাম কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু বাকিটা আমি টনি হওয়ারই চেষ্টা করেছি আর কি, কমিক্স পড়ে বা সুযোগদা যতটা আমাকে রেফারেন্স দিয়েছিল বা ধীমানদা। কিন্তু শুটিং করতে গিয়ে আমার যেটা একটা বিরাট ভালো অভিজ্ঞতা অর্পণ দার সঙ্গে, তার কারণ অর্পণ দাকে প্রথমে দেখে আমি একটুখানি নার্ভাস হয়ে গেছিলাম, যে তার কারণ অর্পণ দা খুব একটা বেশি মানে তুমি বলেন না সবাইকে চট করে, বা তুই বলেই না, ঠিক আছে, আর আমি খুব মানে তুই বলে ফেলি, এবং অর্পণদার সাথে আমি সেরকম ভাবে মানে ওয়ার্কশপও করতে পারিনি। অর্পণদা আমাদের টিমে একদম মানে হঠাৎ করে আসেন আর কি। তার আগে আমরা অন্য একজনের সাথে প্রায় 7-8 দিন মতো শুট করেছিলাম, তো সেখানে কোনো একটা জায়গায় স্যারের মনে হয়েছিল যে ওয়ার্ক করেনি একজন একটা, তো তারপরে সে রিপ্লেস অর্পণদা আসে। বাট অর্পণদা আসার পরে যেটা হয় যে অর্পণদা মানে যেদিনকে শুট করে সেদিনকে আমরা একটা খুব বড় সিন শুরু, এবং ওটা হচ্ছে রাপ্পা আর টনির প্রথম ইন্ট্রোডাকশন সিন আর কি। রাপ্পার সাথে প্রথমবার ছবিতে টনির দেখা হচ্ছে, টনি একটা গুড নিউজ দিচ্ছে যে তার একটা প্রডিউসারের সাথে কথা হয়েছে ছবির জন্য। টনি একজন ফিল্ম মেকার হতে চায়, যারা রাপ্পা পড়েছে তারা জানে। তো এই সিনটা মানে আর স্যারের কথা তো বললেন অর্পণদা, যে স্যার খুবই মানে কি বলবো, মানে একটা শট খুবই মানে ধরে 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 মানে হি ইজ সোকল পারফেকশনিস্ট আর কি। মানে ওনার কাছে যতক্ষণ না পারফেক্টলি যতক্ষণ না একটা শট হচ্ছে ততক্ষণ উনি সারা রাত কেন 2 দিন ধরে একটা সিন নিতে রাজি আছে। আমরা একটা পার্টিকুলার সিন আমরা 3জন আলাদা ডিওপি দিয়ে শুট হয়েছে আর কি। একটা পার্টিকুলার সিন আছে, এটা কিডন্যাপিং এর দৃশ্য, যে দৃশ্যে সব্যসাচীদাও আছেন আর কি। তো এতটাই উনি পারফেক্টলি শুট করেছেন। বাট অর্পণদার সাথে আমি যখন প্রথম ডায়ালগ ডেলিভারি করি, আমার সেই মুহূর্তে বিশ্বাস করা মানে আমি জাস্ট মানে মুভড হয়ে গেছিলাম, এবং আমি অর্পণদার মধ্যে রাপ্পাকেই দেখেছিলাম আর কি। মানে আমি অর্পণদাকে দেখিনি, ঠিক আছে, ওই যে হ্যাঁ ওই যে ক্যামেরার দিকে প্রশংসা করছি তোমার। অ্যান্ড সেম উইথ ডলফিন। আছে বলে না আছে বলে একদম না, না যেটা উপকার পেয়েছি সেটা তো বলতেই হবে নিজেদের। আমি বিশ্বাস করি যে একজন অ্যাক্টর পারফর্ম করতে পারে না যদি তার কো অ্যাক্টরের কাছ থেকে সে সেরকম হেল্প না পায়। তো সেটাই, থ্যাঙ্কস টু ইউ পিপল এন্ড থ্যাঙ্কস টু দেম অল, থ্যাংক ইউ। গায়ে কিন্তু ডলফিনের বেড়ালগুলো ছেড়ে দেবো, সব থেকে বেশি ভয় পেয়েছিল। এবার আমার দাবি ছিল, ঠিক আছে, ডলফিনের বেড়াল তো লাগবে, মানে এইটার ছাড়া হতে পারে না, 2টো বেড়াল লাগবে। এবার খুব কষ্ট করে যে 2টো বেড়ালকে ট্রেন করাটা হচ্ছে সব থেকে কঠিন, খুব চাপের। আর আমরা চেয়েছিলাম যে ওই সিনগুলোকে, কমিক্সে যে সিনগুলো রয়েছে সেগুলোকে প্রপারলি করা। এবার ও 2টো বেড়ালকে একদম পুরো ট্রেন করে দিয়েছে, ভুডু ডলের মতো পিন ফুটিয়ে দিয়েছে, এগুলো 2টো আমার এরকম একটা পুরো করে দিয়েছে। ও তো ভয় পাচ্ছে, বিরাট ভয় পেয়েছি, ও সাংঘাতিক ভয় পেয়েছে। এবার ওকে দেখে বেড়ালগুলো ভয় পাচ্ছে, এবার ওইটুকু ভ্যানিটি ব্যান তার মধ্যে শুট করতে হবে। ইট ওয়াজ আ হিলেরিয়াস কেস। ওইটাই আমি ভেবেছি আমি ওকে ছেড়ে দেবো। জীবন বাবু, আপনার কাছে জিজ্ঞাসা করি যে রাপ্পারায় সিনেমাটা চলবে, মানুষ দেখবে, এরকম কেন মনে হয়েছিল আপনার?
কারণ এখানে কোনো বড় স্টার নেই। রাপ্পারায় অতটাও জনপ্রিয় কোনো চরিত্র নয় যেটা বাঙালির ঘরে ঘরে পৌঁছে গেছে। যখন তৈরি করলেন তখন সাহসটা কোথা থেকে এসেছিল? প্রথমত বলবো যে আমি সেভাবে ক্যালকুলেট করিনি। আমি চাইলেই হয়তো অন্য এস্টাবলিশড ফেসকে নিয়ে এসে করতে পারতাম এই ক্যারেক্টারটা, বাট আমি সবসময় চেয়েছিলাম টু বি অথেন্টিক। যদি ফিল্ম মেকার্স প্রডিউসার রিস্ক না নেয় তাহলে নতুন ক্যারেক্টার্স কি করে তৈরি হবে, নতুন ফেসেস কি হবে। তো ইট ইজ আমার নেচার। আমি সবসময় চেয়েছিলাম যে একজন অথেন্টিক যে মানে চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারবে। দ্যাট ওয়াজ ওয়ান থিং। তো তার মানে আমি ওটা অত ক্যালকুলেট করিনি কমার্শিয়াল সাকসেস হবে কি হবে না। প্রথমত এটা আমার প্রথম ছবি অ্যাজ এ ডিরেক্টর প্রডিউসার, সো আমি অত ক্যালকুলেট করিনি যে কমার্শিয়ালি কি হবে পরে গিয়ে। আই জাস্ট ওয়ান্টেড টু মেক আ ফিল্ম যেখানে অথেন্টিসিটি থাকবে, এটা একটা ক্রাইটেরিয়া। না সেটা ঠিক আছে, কিন্তু এই যে বড় কেন ওয়ার্ক করবে আমি এটা বললাম যে আমার একটা গাইডিং প্রিন্সিপাল ছিল যে আমি যদি নিজে সব থেকে বেশি অ্যাসোসিয়েট থাকবো 1 বছর 2 বছর, ইফ আই ডোন্ট এনজয় দ্য টপিক অর দ্য প্রসেস, তাহলে আমি কি করে দর্শককে কনভিন্স করবো। তো আমার মনে হচ্ছিল যে আই এম এনজয়িং দিস টপিক, এনজয়িং দিস কোম্পানি, এনজয়িং দিস কাস্ট এন্ড ক্রু। তো এর জন্য আমার মনে হয় অ্যাটলিস্ট এটা মাথায় ছিল যে আই শুড বি এনজয়িং the process of making this film. তো যদি আমি এনজয় করি মেবি অডিয়েন্স উইল অলসো লাইক ইট। আমি একটা কথা বলতে, সেটা হচ্ছে এখন কিন্তু অন্তত আজকে 2025 সালে কিন্তু আমি শুধু আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছি না, যদি সারা পৃথিবীর কথা বলেন, আমি সারা পৃথিবীর কথাই বলছি, যারা সিনেমা দেখেন সারা পৃথিবী জুড়ে সমস্ত দর্শকদের মানে এই পুরো পেরিফেরিটা এখানে কিন্তু প্রমাণ হয়ে গেছে যে আসলে কন্টেন্ট হিরো। এখন কিন্তু আর অভিনেতা অভিনেত্রীর মুখ দিয়ে কিন্তু ছবি চলছে না, বোম্বেতেও চলছে না, এখানেও চলছে না, এমনকি বাইরেও কিন্তু সেই একই ব্যাপার। ওই কনসেপ্টটা কিন্তু একটু অবসোলেট হয়ে গেছে। একেবারে অবসোলেট তো কখনো কিছু হয় না, একটা এত বড় জায়গা সেখানে নানান ধরনের দর্শক থাকে, কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে যে কন্টেন্ট ভালো হলে যদি গল্প বলাটা, গল্পের সঙ্গে যদি লোকে রিলেট করতে পারে তাহলে কিন্তু লোকে দেখবে। আলটিমেটলি দেখুন কি ক্যামেরা অ্যাঙ্গেল দিয়েছে, ওখানে কি মিউজিক করেছে, ওখানে কি অমুক করেছে, এইসব না কেউ দেখেন। লোকে দেখতে যায় গল্পটা। গল্পটা ভালো হলে, গল্পটা যদি আমাকে নিয়ে যায়, গো থ্রু করে, পরের বার দেখতে বসে লোকে বলতে পারে আহা এখানে কি সুন্দর শর্টটা দিয়েছে। প্রথমবার কেউ দেখে না, কোনো আর্ট ক্রিটিকও গিয়ে প্রথমে গল্পটা দেখবে, কি বানিয়েছে সেটা বুঝতে পারছি কিনা। তো সেইটা যদি ঠিক হয়, লোকে যদি কানেক্ট করতে পারে, গল্প বলাটা হচ্ছে আসল, ওইটা ঠিক হলে পরে বাদ বাকি এমনি সব হয়ে যাবে। আমার অন্তত সেটাই বিশ্বাস। অ্যাড করবো, এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাকচুয়ালি। 3 নম্বর দুটো পয়েন্টও দিলাম। 3 নম্বর হলো যে অফকোর্স নোন ফেসেস দিলে অনেকগুলো জিনিস ইজি হয়ে যায়। আমি দেখেছি, কিন্তু আমি তো প্রোডাকশন থেকেও পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, ইফ ইউ হ্যাভ নোন ফেসেস, অনেকগুলো প্রোডাকশন পয়েন্ট অফ ভিউ থেকে গেলে অনেক কিছু কাজ সহজ হয়ে যায়। বাট আমি সেটা অত মাথায় রাখিনি। তো আপনি যে প্রশ্ন করলেন যে কেন মনে হয়েছিল যে কাজ করবে, দেখুন কমিক্স, প্রথম কথা কমিক্সের মতো আলাদা মিডিয়াম, ছবি আলাদা মিডিয়াম। তো আমি ভেবে রেখেছিলাম যে কমিক্স থেকে করলেও কমিক্সের যে ওয়ার্কিনেসটা আছে ওটা রাখবো, বাট আমার কাছে অনেক জায়গা আছে যেখানে আমি কন্টেম্পোরারি টপিকস, হিউম্যান ইমোশনস, অনেক টেনশনস, ডাইলেমা এসবে অ্যাড করতে থাকবো। তো অ্যান্ড আমার মনে হয় যে ইফ ইউ টেক এনি টপিক, ওখানে কিছু ইউনিভার্সাল কনস্ট্যান্ট থাকে। বাবা ছেলের সম্পর্ক, ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক, বসের সঙ্গে সম্পর্ক, এগুলো আপনি কত চেঞ্জ করবেন। দিস ইজ অলমোস্ট ইউনিভার্সালি ট্রু। আমি ভেবেছিলাম এইসব রাখবো, এট দ্য সেম টাইম কমিক্সের ওয়ার্কিংস গুলো রাখবো, তাতে যদি একটা ভালো মানে একটা ড্রামা তৈরি হয়, থ্রিলার, এটা ছিল। তো আর কি মানে আপনি ইউ হ্যাভ টু স্টার্ট সাম প্লেস, এটা নয় যে মানে পারফেক্ট স্টোরির জন্য ওয়েট করবো। সো আমার এটা নিয়ে জাস্ট এগিয়ে পড়েছিলাম অ্যান্ড কিছু অ্যাডাপ্টেশন করেছিলাম। অ্যাডাপ্টেশন মানে অ্যালং দ্য ওয়ে অনেক জায়গায় মনে হচ্ছিল যে এই অ্যাক্টর ইজ ডুইং দিস থিং পারফেক্টলি, দেন চেঞ্জ সামথিং। তো একটু ইম্প্রোভাইজেশনও হয়েছিল অন দ্য ওয়ে। বাট এইসব একটা আমি বলবো যে অত ক্যালকুলেট করে আমি শুরু করিনি, ইন্টুইশন ছিল
অ্যান্ড ওটা নিয়ে মনে হয়েছিল যে ইট মাইট ওয়ার্ক। এখন যে দেখতে পাচ্ছি যে ইয়াং অডিয়েন্স পছন্দ করছে, অ্যাটলিস্ট ফ্রম দ্য ফিউ স্মল সেট অফ স্যাম্পল। আর এইটা নিয়ে আমি একটা জিনিস বলতে চাই, আজকেই আমরা ইন্টারভিউটার আগে জাস্ট আমার তো এটা একটা মানে স্মরণীয় দিন হিসেবে থাকবে আজকে। আজকে প্রচুর বাচ্চারা এসেছিল ছবিটা দেখতে, বাচ্চাদের মানে একটা সংখ্যক অডিয়েন্স ছিল। আমরা হল ভিজিট করছি যেহেতু প্রচুর শোজ ভালো হাউসফুল যাচ্ছে। নন্দন তো প্রায় মানে আজকে নিয়ে 7 দিন প্রায় হাউসফুল টানা। তো এই যে তুমি বললে যে স্টারের কথাটা বললি, কিন্তু আমাদের কাছে এটা সত্যি একটা গর্বের বিষয় যে সুযোগটা বললেন কন্টেন্টের কথাটা। কন্টেন্টের জুড়ে কিন্তু আজকে অনেকগুলো হল হাউসফুল, এবং আজকে এটা আমাদের সত্যি স্বর্ণিন। আমি সবসময় কিছু কাজ করতে চাইতাম না যেটা ছোটদের খুব ভালো লাগবে আর কি, ছোটরা খুব ভালোবাসে। তো আমরা আজকে গেছিলাম এবং প্রচুর বাচ্চারা এসেছিল যারা রাপ্পা পড়েছে, এবং তারা রাপ্পার কথা শুনে তারা লিখতেছে। তারা আমাদেরকে তারা জানতেই চায় না যে আমাদের আসল নাম কি, মানে আমার আসল নাম কি, অলিভিয়ার আসল নাম কি, বা অর্পণদার আসল নাম কি। তারা আমাদেরকে রাপ্পা টনি বলেই ডাকছে, তারা ডলফিন বলেই ডাকছে। তো এইটা আমার কাছে খুব একটা মানে প্রাপ্তি, এটা আমার কাছে অ্যাচিভমেন্টের থেকে কিছু কম নয় আর কি। মানে মনে হয় বোধহয় এই দিনটা আমরা এবং যারা নতুন ক্যারেক্টার অ্যাড করা হয়েছে ওদের নাম, যেসব ক্যারেক্টার অ্যাড করা হয়েছে মোমো চিলি টিকটক, এটাও ইন্টেনশনাল যাতে নামগুলো স্টিক করে যায়। এদের পিছনে কাছে গল্প, বাট সেটাও মানে লোকে ভালোবাসছে, ছোট বাচ্চারা ইয়াং বাচ্চারা মানে মনে রাখছে এবং পছন্দ করছে। যদিও কমিক্সও অন্য নাম আছে, কমিক্সও সুন্দর নাম আছে ছিল, বেটে বাবলু, আচিল টাকলু, হ্যাঁ তো আছে নাম। বাট এইসব নামগুলো একটা সিগনেচার, মানে একটা সবাই লোকে পছন্দ করছে। কিন্তু SVF, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার বা উইন্ডোজ কোনো প্রোডাকশন হাউস থেকে তো সিনেমাটা আসেনি। হল পাবেন এরকম ভেবেছিলেন কেন? আজকাল তো এরকম বড় প্রোডাকশন হাউস না থাকলে তো হল পাওয়া যায় না। তো সিনেমা লোকের কাছে পৌঁছবে, তারপর তো লোকে দেখে বলবে ভালো সিনেমা, লোকের কাছে পৌঁছবে কি করে? ইভেন্চুয়ালি তো হলো, আমরা সব হল পেয়েছি, বিভিন্ন জায়গায় পেয়েছি, এখন ফোকাস করছি। হ্যাঁ, ভালো সময় পেয়েছি। মানে ট্রিকটা কি, কিভাবে পেয়ে গেলেন? তো এটা প্রথম কথা, এটা আপনি ঠিকই বলেছেন, এটা নয় যে আমি ইচ্ছে করে একা প্রোডাকশনটা করার চেষ্টা করেছি। আমি চেয়েছিলাম যখন প্রথমে এলাম অন্যদের সঙ্গে কাজ করার, অন্য বড় প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করার। তো সেটা যে খুব ইজি তা নয়। পরে দেখলাম যে না, যদি একটা প্রোডাকশনকে নিজের মতন করে চালাতে হয়, বোথ ফিনান্সিয়ালি, ক্রিয়েটিভলি, অ্যাডমিনিস্ট্রেটিভলি, তাহলে নিজের আয়ত্তে রাখা উচিত, নিজের ইয়েতে। ইট হেল্পস লট। অফকোর্স স্ট্রাগলস থাকবেই, তো সেটা ভেবে আমি পড়ে গেছি। বাই নেচার মানে আমি চেয়েছিলাম যে দেখুন, কমার্শিয়ালি দেখতে গেলে অন্য বড় প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করা উচিত ছিল, বাট আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে দেখি কতটা কি করা যায়। তো আমি একটা স্ট্র্যাটেজি বলবো যে আমি চেয়েছিলাম প্রতি এভরি ফেস অফ দ্য প্রোডাকশন যে লড়বো, জানবো, দেখবো, মানে কেন হবে না। তো সেটা করতে করতে বেরিয়ে গেছে, ইভেন্চুয়ালি আমরা সব জায়গায় পেয়েছি। তো আমি বলবো যে পিপল শুড ট্রাই। একদম ধরে নেওয়া যে হবে না তা নয়। সো এটা আমার জন্য একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ ছিল। আমি বলবো যে ইট ইজ পসিবল, এভরিবডি ক্যান ডু ইট। সেটাতে, সেই চ্যালেঞ্জটাতে আপনি সাকসেসফুল হয়েছেন কি অলরেডি? দেখুন, কমার্শিয়ালি এটা আমার হাতে নয়, নট এভরিথিং ইজ ইন হ্যান্ড। আমার দায়িত্ব ছিল কন্টেন্টকে বানানো যতটা পসিবল, হিউম্যানলি, ফিনান্সিয়ালি, টাইম ওয়াইজ ততটা করতে পেরেছি, চেষ্টা করেছি। বিকজ এটা টিম ওয়ার্ক, সবার সঙ্গে মিলেমিশে যতটা সম্ভব আমি করতে পেরেছি। তারপরে যদি অডিয়েন্স পছন্দ করে, ইজ ওয়েল অ্যান্ড গুড। আর তারপরে না হলে মুভ অন টু দ্য নেক্সট সামথিং ইভেন বেটার। সো সবকিছু শেখার একটা শেখার একটা অপরচুনিটি আছে। তো আমি বলবো যে এই ফিল্ডটা একটু ক্রিয়েটিভ ফিল্ড। আপনি যদি সবসময় একটু এত ভেবে চলেন, দেন ইট উইল বি ডিফিকাল্ট। আমি বলবো দেখুন, আমি ছাড়া অনেকেই তো বড় প্রোডাকশন হাউস থেকে করছে, তার মানে এটা নয় যে সবার প্রোডাক্ট বা ছবি সাকসেসফুল হচ্ছে বক্সে, হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ, আমি বলছি যে আপনি যেটা বলছেন যে বড় প্রোডাকশন হাউসের সঙ্গে করলে যে ছবিটা শিওর শর্ট সাকসেসফুল হবে কমার্শিয়াল, তাও তো নয়, তাই না? তাহলে সো ওয়াই নট ট্রাই সামথিং ইন্ডিপেন্ডেন্টলি। তো সেটা আমরা অ্যাটলিস্ট স্যাটিসফ্যাকশন হচ্ছে যে উই হ্যাভ অ্যাচিভ সামথিং টুগেদার।
তো আমার মনে হয় এটা প্লাস আর মাইনাস দুটোই আছে, বাট আমার সেরকম কোনো কমপ্লেন নেই, বিকজ পিপল হ্যাভ টু, যেমন অ্যাক্টর্সরা নতুন ভাবে ক্যারেক্টারকে দাঁড় করানোর চেষ্টা করছে, আমিও চেষ্টা করছি প্রোডাকশন হাউসটাকে যদি আরো বড় করা যায়, আরো প্রফেশনাল অর্গানাইজ করা যায়, ওটা একটা মানে জার্নি আর কি। অর্পণ, আপনার কাছে আসি। রাস্তায় লোকে দাঁড় করিয়ে বলছে রাপ্পা, বা বাচ্চারা ঘাড়ে পিঠে উঠে পড়ছে? এখনো রাস্তায় করে দাঁড়ানোর টাইমই পাচ্ছি না, থিয়েটার প্রমোশন নিয়ে যেরকম চলছে। তবে হ্যাঁ, লোকজন যারা দেখছেন বা আমার এলাকার যারা, তারা তো খুবই সেই ব্যাপারটা নিয়ে তারা উৎসাহী খুবই এই নিয়ে। আর আপনি যেটা বললেন যে পরিচিতি পাওয়া একটা চরিত্র করার পর, এবার সেটা অনেকগুলো ফ্যাক্টরের উপর কাজ করে, যে কতটা আমরা দর্শককে আনন্দ দিতে পেরেছি, কতটা আমরা প্রমোট করতে পেরেছি। তবে হ্যাঁ, যেটা ও বলছিল যে একটু আগে, যারা দেখছেন অন্তত তাদের কাছে যখন আমি পৌঁছচ্ছি, তারা খুবই অ্যাপ্রিসিয়েট করছেন। এইটা আমি বলবো পজিটিভ দিক। ওকে, আজকে তো ছাড়তেই চাইছিল, মানে আমাদের আসতে দেরি হলে এখানে সে কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। অলিভিয়া, আপনার কাছে এবার পরের প্রশ্ন। সাধারণত মানে আপনি যেরকম ইয়াং একজন অভিনেত্রী, তো এই সময় তো আপনার কমার্শিয়াল সিনেমার দিকে যাওয়ার কথা, বা সেই রকম সিনেমা সাইন করার কথা, যেখানে ওই রোমান্স থাকবে, অ্যাকশন থাকবে এবং খুব একটা করার কিছু থাকবে না। তো তো সে তার জায়গায় আপনি এইরকম একটু অফবিট ছবি করছেন, মানে এটা মনে হয়নি খুব রিস্কি একটা প্রজেক্ট হয়ে যাবে? বা আপনি ওই রকম সিনেমা করছেন না কেন সেভাবে? আমি আজ অব্দি যতজন আমার কাজ দেখেছে তারা দেখেছে যে আমি প্রথমে রিস্কটা নিতে পছন্দ করি, মানে আর রিস্কের ব্যাপারটা তো নয়, মানে থিং ইজ আমার এখন অব্দি মনে আছে আমি যখন প্রথম দিন ধীমানদার সঙ্গে দেখা করতে গেছিলাম একটা ক্যাফেতে বসে, আমরা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করছিলাম, আমি তখন ধীমানদাকে বলেছিলাম যে আমি এটা করতে চাই, বাদ বাকি পরে বুঝে নেবো, আমি এই চরিত্রটা করতে চাই, বিকজ আই ফিল কানেক্টেড। মানে আমি মনে করি যদি আমি চরিত্রটার সাথে কানেক্টেড না ফিল করি, আমি যদি ইমোশনালি ওটার সাথে ইনভলভ না থাকি, আমি কোনোদিনও সেই চরিত্রটাকে দাঁড় করাতে পারবো না। তার বিনিময়ে আমার ভ্যানিটি ভ্যানে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস লোড করা আছে কিনা, বা আমাকে পেছন পেছন ছাতা নিয়ে ঘুরছে কিনা, এগুলো কিচ্ছু ম্যাটার করবে না। আলটিমেটলি প্রোডাক্টটা ম্যাটার করবে, যে আউটকামটা ম্যাটার করবে, যে কি দাঁড়ালো, কি হলো। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যেভাবে তৈরি করেছিলাম প্রত্যেকটা ক্যারেক্টার, মানে এটা ঠিক যে অর্পণ একটু কদিন বাদে এসছে, বাট ও যেভাবে মানে আমার আর ওর কেমিস্ট্রিটা অনেকে বলেছে যে একদম ফোর্সফুল লাগছে না। ইউ ক্যান সি দ্য রাপ্পা আর ডলফিনকে জোর জবরদস্তি মানে মনে হচ্ছে যে ওদেরকে একটা কেমিস্ট্রি তৈরি করার চেষ্টা করছে, বাট ইউ উইল ফিল দ্যাট ভেরি ন্যাচারাল থিং। ধীমানদা যেটা সবসময় চেষ্টা করতো, যে বলতো সবসময় যে অভিনয় করো না, প্রচন্ড অভিনয় দেখানোর দরকার নেই, যে তোমরা শিখে এসছো সেই অভিনয় করো না, কিপ ইট ন্যাচারাল, একদম ন্যাচারাল রাখো, একদম ইয়ে করো। অ্যান্ড আই রিমেম্বার আমরা একটা সিন রয়েছে 3 দিন ধরে শুট করেছি, 3 দিন ধরে 42 রিটেক্স দিয়েছি, সেটা আমি জানি না কোন স্টার করতে পারতো সে ট্যান্ডেল দেখাতে, এতগুলো রিটেক নেওয়ার কি আছে। মানে ইভেন এরকমও হয়েছে ধীমানদা, এই যে পারফেকশনিস্ট ব্যাপারটা, ধীমানদা সত্যি খুব পারফেক্ট, আর সেটা আমি অ্যাডমায়ার করি বলে ওনার সঙ্গে মাঝে মধ্যে আমার ঝামেলাও হয়, আবার ঠিকও হয়ে যায়। তো ওনার ভিশনটা প্রচন্ড রেসপেক্ট করি আমি। এরকমও হয়েছে একটা সিনের জন্য ওনার কোনো ক্যাফে পছন্দ হচ্ছে না, কোনো ইন্টেরিয়ার পছন্দ হচ্ছে না, ওনার মানে জাস্ট মনে হচ্ছে এটা এখানে এই সিনটা হতে পারে না। আমরা কিন্তু তাও গেছি, রেডি হয়ে গেছি, ওখানে বসেছি, উনি সিনটা করলেন না, উনি জাস্ট বললেন প্যাক আপ করে দাও, মন্তাজ নিয়ে রেখে দাও, আমি এখানে সিনটা করবো না। মানে এই ফ্রিডমটা দেওয়া হয়েছে যতক্ষণ না আমার মনে হচ্ছে যে আমি কানেক্ট করতে পারছি উইথ দ্য ক্যারেক্টার্স অফ দ্য সিন অর দ্য প্লেস অর দ্য অ্যাম্বিয়েন্স। তো সেই ক্ষেত্রে মানে আমার একটা, আমি নিজে অনেক শিখেছি এই ছবিটা করতে গিয়ে। আমার মানে আমার দরকার নেই স্লো মতে ওড়না উড়িয়ে করে নাচা, এটাও করেছি আমরা এখানে। আমার হ্যাঁ, ধীমানদা কোনো জায়গা ছাড়েনি, কিন্তু ধীমানদা বলছে হ্যাঁ সব করেছি, কোনো জায়গায় ইয়ে করে। ইভেন এরকমও করেছি আমরা যে কনক্লেভের, মানে আমার এন্ট্রি সিনটা, মানে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি 3-4টে শাড়ি রাখা আছে, আমি বলছি কি বলে এতগুলো শাড়ি কোনটা পরবো, বলছে না শাড়িটা পরে তুমি একবার গিয়ে ফ্লোরে গিয়ে দেখাও যে ওটা লাইটের সবকিছুর সাথে ম্যাচ করছে কিনা, তারপর আবার সিনটা শুরু করবো। এই যে প্রসেসটা, এই প্রসেসটাতে সব অ্যাক্টররা যেতে পারে, এই প্রসেসটা আই ফিল খুব ইম্পর্টেন্ট হোয়েন ইউ আর মেকিং আ সিনেমা। যেমন তেমন করে সিনেমা তো হয়েই যায়, বাট ইউ আর মেকিং আ সিনেমা যেটা প্রচন্ডভাবে ক্যারেক্টার্স ওরিয়েন্টেড, মানুষজন অলরেডি ক্যারেক্টার্স গুলোকে চেনে জানে, সেখানে দাঁড়িয়ে এই প্রসেসটা আমার প্রচন্ড, মানে আমি খুব মজা পেয়েছি, খুব মজা পেয়েছি। আমি ওই যে বললাম রেজাল্টটা ভাবছি না কি হবে না হবে কি হচ্ছে না, বাট আমি এনজয় করেছি। আর আমার বিশ্বাস যে এই যে আমাদের প্রত্যেকটা টিম মেম্বার এনজয় করেছে, সবাই খুব ইমোশনালি কানেক্টেড এই প্রজেক্টে।
এই জিনিসটা এর আগে আর কোনো সিনেমার সময় হয়নি। খুব রেয়ার, এটা খুব রেয়ার হয়। দেখবে প্রত্যেকটা প্রজেক্টের সাথে তুমি ইমোশনালি কানেক্টেড, খুব রেয়ার প্রজেক্টের সাথে ইমোশনালি কানেক্টেড হয়ে যাও। কারণ যখন তুমি ওটাতে মানে ইউ নো দ্যাট আমি অনেক কিছু ভাবছি না এটা করার জন্য, এটা সব করার সময় আমি শুধু ডলফিন মানে ডলফিনের মতনই ভাবছি, একদম আমার অন্য কিছু ভাবতে ইচ্ছে করছে না, অন্য কিছু করতে ইচ্ছে করছে না। দ্যাটস দ্য থিং দ্যাট আই এনজয়েড অ্যাজ অ্যান অ্যাক্টর। আপনি ধুরন্ধর দেখেছেন? না, আমি দেখি। ধুরন্ধর দেখেননি এখনো? তো এই যে আপনি রাপ্পারাই সিনেমাতে যে নেগেটিভ শেডের চরিত্রে অভিনয় করছিলেন, তো কার কথা মনে হয়েছিল, ইন্সপিরেশন কিরকম রেখেছিলেন? মন্দার বোস নাকি গব্বর সিং নাকি আবরার? এটার জন্য আপনাকে রাপ্পারায়টা দেখতে হবে, হ্যাঁ, প্রশ্নটাই করতেন না একদম। কাকে বলা হচ্ছে। কারণ তাহলে তাহলে মানে চিলি যেমন চরিত্র বা যেভাবে চিলি নিজেকে ক্যারি করে দেখিয়েছে, হুম। ইটস আ ভেরি Exactly. ডিফারেন্ট থিং, যেটা মানে নর্মালি হয়তো বাংলা ছবিতে যে ভিলেনদেরকে আমরা তথাকথিত ভাবে দেখে থাকি আর কি, ঠিক সেরকম নয়। খুবই সুটেড বুটেড, নিজেকে ক্যারি করে, নিজের একটা আলাদা জোন আছে, আবার তার ফ্যামিলিও আছে, দুখানা ব্যালেন্স করে চলে, এরকম একটি চরিত্র। তো রাপ্পারাই সিনেমাটা আমি এখনো যদিও দেখিনি, তবে আগামীকাল দেখার কথা আছে অবশ্যই, দেখে রিভিউ আসবে আমাদের চ্যানেলে, সেটা দেখতে মিস করবেন না কিন্তু। তো আমরা পরের প্রশ্নে যাই যে রাপ্পারাই যে এই যে সিনেমাটা হলো, টোটাল ব্যাপারটা বাংলা সিনেমার ক্ষেত্রে বিশেষ করে কেউ তো বলে না যে কত বাজেটে হয়েছে। আচ্ছা, তার আগে একটা একটা This একটা কথা smile says it all. একটা কথা বলে রাখি, হ্যাঁ। আমাদের পুরো ছবিটার নাম হচ্ছে রাপ্পারায় And fullstop.com. yes, স্যার চিন্তায় পড়ে গেছেন স্যার, কোথায় ফুল স্টপ দিতে পেরেছি। Full stop টা কি করে দেবে? প্রত্যেকটা জায়গায় কি না, আমি এটা তো বলা মানে মুশকিল, মানে মানে ইন রিয়ালিটি যে কত বাজেট হয়েছে। আমি একটা জিনিসই বলবো যে এই মুহূর্তে যেসব বাংলা ছবি হচ্ছে বা 1 মাস আগে, এটা একটা সত্যি একটা এক্সপেন্সিভ প্রজেক্ট। কারণটা বলছি, আমরা অনেকদিন শুরু করেছি এবং আমি বলছি না যে সবকিছু পারফেক্টলি করেছি, বিকজ আমার জন্য নতুন প্রজেক্ট ছিল। আমরা অনেক জায়গায়, আমি অনেক জায়গায় হয়তো অনেক জায়গায় প্ল্যান করে করিনি। আমি কোয়ালিটি এবং ক্রিয়েটিভ স্ট্যান্ডার্ডকে মাথায় রেখে আমি বাধ্য হয়ে করেছি। এটা পসিবল হয়েছে বিকজ আমি নিজে প্রডিউসার, তো আমি কোয়ালিটি নিতে পেরেছি। তো আমি একটু মানে মানে কষ্ট করে আমি বলি ঠিক আছে, লেটস ডু ইট ফর দ্য সেক অফ আউট কোয়ালিটি আউটপুট। আপনি দেখবেন যে প্রচুর, আমি এমন বলি যে আপনি নিজে আন্দাজ করতে পারবেন যে এই ছবিটা 14-15 দিনে হয়নি, অনেকদিন ধরে হয়েছে, প্রথম কথা। আর কিছু ইনএফিসিয়েন্সি তো আছেই, ছিল ইনএফিসিয়েন্সিস, মানে অনেক জায়গায় কিছু মানে আরো এফেক্টিভলি বা এফিশিয়েন্টলি করা যেত, সেটা একটা হয়নি। আর তাছাড়া বলবো যে আমি চেষ্টা করেছি যে হয়তো কোনো একটা সিন 10 মিনিট, হয়তো স্ক্রিনের সিনটা হয়তো 1 মিনিটের বা 2 মিনিটের, কিন্তু ওটার জন্য আমি চেয়েছি যে এই সিনটা আমি কম জায়গায় বা অর্ডিনারি প্লেসে করতে পারতাম। আমি প্রত্যেকটা ফ্রেমকে মানে ইট ইজ লাইক এ ফিউচারিস্টিক কলকাতা, মানে এইরকম কারেন্ট কন্টেম্পোরারি কলকাতা নয়। তো এটাতে ফ্রিডম নিয়েছি যে আমি চেয়েছিলাম যে এই কলকাতাটা একটা ফিউচারিস্টিক হবে, সারিয়াল হবে, ড্রিমি ব্যাপার থাকবে, নয়ার ক্রিয়েট করতে যাওয়ার মতো। হ্যাঁ। এবং আমি 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 সরি একটু ইন্টারাপ্ট করলাম, আমি এতক্ষণ ওদের উত্তর শুনছিলাম যে বিমানটা কি করেছে না করেছে। আমি রিয়েল লাইফ একটি এক্সাম্পল বলছি, আমি এটা কখনোই সেভাবে শেয়ার করি। আমি প্রথম দিন আমি একটা ছোট পাঠ করতে এসেছিলাম শুরুতে, ইভেনচুয়ালি ধীমানদা আমাকে ডেকে বলেছে, শোনো তুমি অমুক ক্যারেক্টারটা করো, এটা করো, দেন একটু হোক কট অ্যান্ড লার্জ। বাট আমি প্রথম দিন এসেছি, ঠিক আছে, বসে থেকেছি, হয়নি আমার শুটিং, আমি চলে গেছি। সেকেন্ড দিন আমি এসেছি, আমি খুব ক্যাজুয়ালি ছিলাম, আমার দুপুর 2টোয় কল ছিল, আমি এসে রেডি হয়েছি, জামা প্যান্ট পরে বসে আছি, আমি দেখছি স্যুট আসার কথা, মানে একটা কোট আসার কথা। আমি জানি যে বিকেলবেলা প্যাকার, আমি বসে থেকেছি, ওয়েট করেছি, বিকেল 4টে অব্দি নিয়ে বললাম যে আর কখন হবে সিন, মানে আলো পড়ে যাচ্ছে। তা আমাকে বললো যে দাদা সিনটা আমরা শিফট করে সন্ধ্যেবেলায় করবো, তোমার কোটটা বিমানদার পছন্দ হয়নি, বিমানদার সাউথ সিটিতে ঘুরে বেড়াচ্ছেন, কোটটা কিনবেন। আমি জীবনে আজ অব্দি এত যা কাজ করেছি, আমি কোনো ডিরেক্টরকে, ইনফ্যাক্ট প্রডিউসারকে দেখিনি যে একটা সোয়েটার বা কোট কোনটা হবে উনি পছন্দ করতে নিজে ঘুরে বেড়াচ্ছেন। এবার একটা
কাজ খারাপ হতে পারে, একটা কাজ নট আপ টু দ্য মার্ক হতে পারে, তার স্ট্যান্ডার্ড নট আপ টু দ্য মার্ক হতে পারে, কমিটমেন্ট কখনো খারাপ হতে পারে। আমি সেই দিন আমি ডিসাইড করেছিলাম যে I'll try to put everything into this because মানুষটির কমিটমেন্ট আছে, বা কাজ যেমনই হোক না কেন সেটা তো মানুষের উপর ডিপেন্ড করে। প্রডিউসার ডিরেক্টর যদি এরকম প্যাশনেট হন তাহলে একটা সুবিধা তো আর্টিস্টদের হয়, পেমেন্ট খুব ভালো আসে। এটা ডিফিকাল্ট কোয়েশ্চেন। তো স্যার আপনার কাছে জিজ্ঞাসা করি, এরকম খুব শোনা যায় বাংলাতে যখন কোনো উপন্যাস বা লেখা নিয়ে সিনেমা হয়, লেখকরা আগে খুব একটা ভালো পেমেন্ট পেতেন না। শীর্ষেন্দু মুখোপাধ্যায় ব্যাপারটা চালু করেছেন যে ভালো পেমেন্ট আসছে। তা আপনি যখন প্রথম শুনলেন যে এই আপনার লেখা নিয়ে, কমিক্স নিয়ে একটা সিনেমা হবে, প্রথম কি মনে হলো যে রাপ্পারায় নিয়ে সিনেমা হবে, দারুণ ব্যাপার, নাকি সিনেমা হবে প্রচুর টাকা আসবে, বেশ কি মনে হয়েছে? দারুণ ব্যাপার, সেটাও হলো দুটোই। মজারই ব্যাপার নাকি, আনন্দই। দুদিক দিয়ে আমাকে তো এই বিধি ফোন করাই হয়েছিল যে এরকম রাতুল বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছিলেন যে এরকম রাপ্পারায় নিয়ে, মানে তখন তো একটি প্রোডাকশন হাউস থেকে, মানে ধীমানদা এবং ওই প্রোডাকশন হাউস সংশ্লিষ্ট ওরা দুজনে মিলে কিনতেছেন। তখন তো আমি ধীমানবাবুকে চিনতাম না, তো ধীমানদা তখন ওই প্রোডাকশন হাউসের নাম করে আমাকে এবিপি থেকে ফোন করে বললো যে শোনো এরকম এই ব্যাপার, এই রাইটস দুটো ওরা কিনতে চান, তো কি হবে, তুমি কি, তোমার কি মালকড়ি চাই বা এরকম ব্যাপার, মানে বাংলা কথা এইটা, এই নিয়ে কথাবার্তা হলো। তারপর ওদের আমি যাওয়ার বলে দিলাম, তারপরে ওরা সব কথা বলে, তারপরে মাস 6 বাদে একদিন হঠাৎ এবিপি থেকে ফোন করে আমাকে বললেন প্লিজ একটু দেখবে গো তোমার অ্যাকাউন্টে। ফোনটা ছিলাম, হ্যাঁ কি রাতুল দা বলছে, হ্যাঁ বলুন, বলছি প্লিজ একটু দেখো না তোমার অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে। হ্যাঁ ঘুমছে, হ্যাঁ হ্যাঁ বলে ওটা হয়ে গেছে, ঠিক টাকাটা পাঠিয়ে দুপুর বেলা ভাত তারপর আর ঘুমাতে পেরেছিলেন? আমার দেখার পর মাথা উঠে ভাবনি যে এটা আচ্ছা, এটা হলো। হ্যাঁ তারপর এটা হয়েছিল, তারপর দেখবো যে ঘুম থেকে উঠেছিল ওটা পুরোটাই আবার নিয়ে নিল। স্বপ্ন ছিল। না, তারপরে ছবি কিছুদিন বাদে, তারপরে যেটা কেলেঙ্কারি হলো সেটা হচ্ছে আমাকে একটি অন্য ডিজিটাল মানে নিউজ থেকে আমাকে ফোন করলো তার কিছুদিন বাদে, আচ্ছা যে অমুক এরকম সিনেমা হচ্ছে, তখন আরেকজন ডিরেক্টরের করার কথা ছিল। এবার ওরা এটা একটু অন্য বড় বাণিজ্যিক কাগজে অ্যানাউন্স করুন ভেবেছিলেন, আমাকে তো বারণ করেননি যে প্লিজ কাউকে বলবেন না। আমাকে ফোন করে বলেছে হচ্ছে, হ্যাঁ হচ্ছে তো, কে কি করছে, আমি অমুক এইটা করছি, তো অমুক এটা করছে, সব বলে দিয়েছি। তারপরে সেটা বেরিয়ে গেছে নিজের হয়েছে, ব্যাস ওরা আপনি বলে দিলেন, না আমাকে তো বারণ করেননি। এবারে তারপর আমি বুঝলাম থেকে থেকে, তখন আমি বললাম বুড়ি বাবা তখন বললে বাবা আমাকে সেই প্রোডাকশন হাউস থেকে বলে, এই বাবা আমরা তো ভেবেছিলাম 15 দিন বাদে একটা বড় করে অ্যানাউন্স করবো, একটা বড় বাণিজ্যিক কাগজে বেরোবে, আপনি বলে দিলেন। না আপনাকে আমাকে তো বারণ করতে হতো। বলছে তিনি তখন মাথা চুলকে বললেন, হ্যাঁ সত্যি তো আপনাকে বারণ করা হয়। আমি তখন শিখলাম যে ধুমধাম। তারপরে আমি বললাম না, যে কাগজ থেকে কোনো একটা কাগজ বা কোনো নিউজ চ্যানেল থেকে ধুমধাম ফোন করলে হ্যাঁ হ্যাঁ করে করা উচিত না। গতে বাধা উত্তর আছে যে সিনেমাটা সবার থেকে আলাদা, তাই জন্য সবার দেখা উচিত। এর বাইরে প্রত্যেকে কে কি কারণ দেবেন যে বারাপ্পারায় কেন দেখতে যাবেন দর্শকরা হলে? অর্পণ তোমার ওই ডায়লগটা বলে দাও, যে তুমি বলো মাঝে মধ্যে আমরা অনেক সময় নিয়ে করেছি, ওই জন্য দেখবে। না আমার মনে হয় এটা শুধু মানে আলাদা হয় তাই নয়, মানে এরম দেখেও আমি দেখেছি, ধরুন একটা সিনেমা দেখলেন বা থিয়েটার দেখলেন, এবার খুব একটা ভালো লাগেনি, তখন লোকজন বেরিয়ে খুব অন্যরকম হয়েছে। তবে একটা কথা বলতে পারি, রাপ্পারায় যারা পড়ে তারা বহু সবাই এমনি আগে প্রথমে দেখতে যাবে কেমন করেছে, ঠিকঠাক করেছে কি, হ্যাঁ ঠিকঠাক করেছে। হ্যাঁ এবারে কমিক্স থেকে যারা গেছে তাদের কেউ কেউ কিছু লোক থাকে না যে বই নিয়ে বসেছে, বই নিয়ে বসেনি প্রায় ওরকম আর কি, দেখি তো আচ্ছা এটা করেনি কেন, বাবা এটা বাদ দিয়ে দিয়েছে কিছু হবে বই, এটা এক হয়। আরেক ধরনের অডিয়েন্স থাকে যারা
চেঞ্জেস গুলোকে মানে অত রিজিড না। তো এই ক্ষেত্রে আমি দু রকমের প্রতিক্রিয়াই পেয়েছি, কিন্তু অনেকেই আমাকে বলেছেন হ্যাঁ আমাদের ভালো লেগেছে। তো লোকে তো দেখছে, বহু লোক আমাকে জানিয়েছে, ফেসবুকে জানিয়েছে, বা অনেকে ওরা ভিডিও করেছেন। তা অনেকে আবার কিছু লোক রাপারা পরের দেখতে গিয়ে বলেছে, বাহ, খুব ভালো লেগেছে গল্পটা। দর্শকদের কাছে কিছু বলার থাকলে। আমি যে প্রশ্নটা আগেই এলো যে কেন দেখবেন বা কেন দেখা উচিত, সে জায়গা থেকে আমি প্রথম যে কোনো চরিত্র পেলে নিজে রিলেট করার চেষ্টা করি। তো আমার মনে হয়েছিল যে একটা ইউথ রাপ্পা এখনকার যে সমস্যাগুলো সেটা ছেড়ে পালাচ্ছে না, এবং খুব কন্টেম্পোরারি সমস্যা নিয়ে কথা হয়েছে অনেক জায়গায়, যেগুলো হয়তো পরে বিতর্কও হতে পারে, সেইগুলো নিয়েও সোচ্চারে কথা বলছে এবং লড়ার চেষ্টা করছে। যে লড়াইটা আমাদের সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা নানান চাপে, ইএমআই এর চাপে, কাজের চাপে, পরিবারের চাপে লড়তে পারি না। আমার মনে হয় সুযোগ দা আলো ভালো বলতে পারবে, সেই লড়াইটা রাপ্পা করার সাহস দেখায়। এবং এই সাহস ব্যাপারটা না খুব মানে কি বলে ছোঁয়াচে, মানুষ এটা পেতে পছন্দ করে। আমার মনে হয় সেজন্যই দর্শকদের একবার দেখা উচিত। আমার মনে হয় দর্শকদের ওপেন মাইন্ড নিয়ে আসা উচিত। কেউ হয়তো বললেন সুযোগ বাবু যে কমিক্স পড়েছে, অনেকে পড়েনি, তবুও বলবো যে সবাই ওপেন মাইন্ড নিয়ে এসে ছুটে দেখা উচিত। আপনারা দেখলে, আপনারা সাপোর্ট করলে আমরা আবার চেষ্টা করব, আপনাদের ফিডব্যাক নিয়ে আরো ভালো কিছু তৈরি করার চেষ্টা করব। তাহলেই তো আমাদের নতুন কিছু তৈরি হবে। তো সেটার জন্য বলবো যে আপনারা আসুন, দেখার পর আপনারা ফিডব্যাক দিন, পজিটিভ নেগেটিভ। আমরা সেটা মাথায় রেখে আবার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব, এই ছবিটার সিরিজ সিকুয়েল নিয়ে চিন্তা করব। তো সেই জন্য দেখা উচিত, এই কারণ কি এটা একটু আলাদা মুভি, সেটাই বলবো, একটু অন্যরকম। ট্রেলার দেখে আমাদের মনে হয়েছে যে টনির চরিত্রটা এখানে খুব গুরুত্বপূর্ণ, ট্রেলারে বিশেষ করে খুব গুরুত্ব পেয়েছে। তো তোমার কেমন লেগেছে এবং দর্শকরা কেন আসবেন সিনেমাটা দেখতে? আমার টনি করতে পেরে কিরকম লেগেছে, খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করেছি, খুব ভালো লেগেছে। এবং তার থেকেও সব থেকে বেশি ভালো লাগছে যখন মানুষজনের ভালো লাগছে, ক্রিটিক্স এর ভালো লাগছে, তারা হাসছে। আমি জাস্ট পরশুদিন নন্দনে গিয়ে পেছনে দাঁড়িয়ে দেখছিলাম, আমি দেখছিলাম যে শুধুমাত্র আমার সিনে না, প্রত্যেকটা সিনেই মানুষজন এনজয় করছেন। মানে আমার সিনে যেরকম হাসছেন, একটা রোমান্টিক গান আছে অলিভিয়ার অর্পণদার, তো সেখানেও বেশ না মানে এনজয় করছিল। এবং সব থেকে বেশি একটা ইমোশনাল মুভমেন্ট আছে ছবিতে, সেখানেও বেশ আমি দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষের বেশ চোখ চলচল করছে। আমি পেছনে দাঁড়িয়ে বেশ অবজার্ভ করছিলাম করেছে টনি করতে পেরে। আমার টেকনিক্যাল প্রয়োজন, চোখ পুরো দামের দিকে দেখেছি, দেখাবো। আর দর্শকদের ক্ষেত্রে বলবো যে আমি একেবারেই মানে অলরেডি তারা আসা শুরু করেছেন, তো তাদের ভালোবাসা পেতে শুরু করেছি আমরা। তো সুতরাং আমি একটাই কথা বলবো যে একটা ভরপুর এন্টারটেইনিং ছবি, সেখানে অ্যাকশন আছে, থ্রিল আছে, রোম্যান্স আছে, ঠিক যেরকম করে টনি ঘোষাল তার নিজের সিনেমা চিত্রনাট্য বোঝায় সেরকম করেই বলবো যে হাসবেন, কাঁদবেন। ফাইনালি একটাই কথা বলবো যে এন্টারটেইন হবে, সবাই মিলে আসুন, দেখুন রাপ্পারায় ফুলস্টপ। আমি একটা কথা বলতে পারি, এই মানে একবারে ইম্পার্শিয়ালি বলছি, আমার গল্প নিয়ে হয়েছে বলে বলছি। সিনেমাটা দেখতে দেখতে হাসবেন, কাঁদবেন, কি বলবেন, মানে রাপ্পার মায়ের একটা সিকুয়েন্স আছে, মানে সেই খারাপ লাগে গানটা, হ্যাঁ, কিন্তু হাই তোলার সময় পাওয়া যায়। হ্যাঁ, এটা প্রচন্ড অ্যাকশন প্যাক ড্রামা, এবং সেকেন্ড হাফে লোকে দম ফেলার সময় পায় না। মানে এত যখন ওই রাপ্পা উদ্ধার করতে চলে যায় এই মানুষটি। হ্যাঁ, তো এইটা আমি যখন দেখেছি ফিল্মটা, তখন যেহেতু গল্প থেকে মানে কমিক্সের গল্প থেকে একটু আলাদা, তা আমি যখন দেখছি তখন ওই ট্রিটমেন্টটা কিভাবে হচ্ছে, রাপ্পা কিভাবে উদ্ধার করছে, সেটা আবার ধীমানদা ওখানে খানিকটা ইম্প্রোভাইজ করেছে গল্পটা। তো আমি তো সেকেন্ড হাফে একেবারে টান হয়ে বুঝেছিলাম এটা কিন্তু ঘটেছে। আপনার জন্য সারপ্রাইজ এলিমেন্ট কিছু ছিল? মানে কিছু তো চেঞ্জেস হবে, সারপ্রাইজ হয়নি, কারণ আমি তো জানি চেঞ্জেস হবে। আমি ওই কমিক্সের বইটাই চলছে এরকম দেখতে পাবো আশা নেই, হ্যাঁ, আমি তো জানি। ইনফ্যাক্ট আমি গল্প কিছু কিছু হয়তো ভুলেও গেছিলাম দেখি আমার মধ্যে, ওটা বোধহয় বেরিয়েছি 2014 সালে, তো 11 বছর আগেকার। দর্শকদেরকে এটুকুই বলবো যে আমি কখনোই এটা বলবো না যে একদমই অন্যরকম একটি কাজ। একজন হিরো আছে, একজন হিরোইন আছে, তাদের মধ্যে রোম্যান্স আছে, এবং
একগাদা ভিলেন আছে, তার মধ্যে আমি একজন। এবং কোথাও কোথাও মনে হয় দাঁড়িয়ে যে ভিলেনের মানে নেগেটিভের প্রেজেন্সটা খুব স্ট্রং, আর সেই কারণেই রাপ্পা তাদের মধ্যে খুব ফুটে ওঠে আর কি। রাপ্পা আমার কাছে এটাই মনে হয় যে একদম ওই নেক্সট ডোর ভিজিল্যান্টে যেটা হয় না, একদম ওই টাইপের একটা ইমেজ। এবং সে সবসময় চেষ্টা করে যে নিজের মতন করে তার শহরকে সে রক্ষা করবে, তার শহরকে সে কিছু ফিরিয়ে দেবে। তো এই কনসেপ্টটা যে একেবারে নতুন, একেবারে অন্যরকম তা নয়, কিন্তু সবটার মধ্যে না একটা কমিক্সের ইনোসেন্স আছে, যেইটা বাংলা ছবিতে খুব একটা ইদানিং কালে তো আমি দেখি। তো সব মিলিয়ে ও বলেছে লোকে কাঁদবে, আমি কেন কাঁদবে আমি জানি না, এটা আমি কাঁদার কোনো জায়গা নেই। কিন্তু হ্যাঁ, অ্যাকশন প্যাক্ট অ্যান্ড সেকেন্ড হাফটা বেশ টানটান, মোটামুটি সবাই এনজয় করবে। আজকের ইন্টারভিউটা করার পর আমিও খুব এক্সাইটেড, অলরেডি যদিও ট্রেলার দেখেছিলাম, তো তবুও এখন ইন্টারভিউ করার পর মনে হচ্ছে কালি গিয়ে সিনেমাটা দেখি, ইনফ্যাক্ট আমি দেখে ফেলবো। আমার নিজের ছেলে রাপ্পা রায়ের একজন বড় ফ্যান, তো আপনারাও দেখবেন, অবশ্যই হলে যাবেন। রাপ্পা এখন চলছে, আপনার নিকটবর্তী যে কোনো থিয়েটার হলে পেয়ে যাবেন আশা করা যায়। তো আর আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।